ওনাকে এতদিন কেন জেলখানায় আটকে রাখা হয়েছিল, এটি যে একটা মানবতা বিরোধী অপরাধ। মাহমুদ কামাল, হাদি হত্যা নিয়ে আমরা হাদি হত্যার পর অনেক রাজনীতিকরণ করা হচ্ছে। অনেকে বলছেন যে হাদিকে আসলে ব্যবহার করা হচ্ছে, হাদি হত্যাকে ব্যবহার করা হচ্ছে, এমনকি হাদিকে যেখানে সাহিত্য করা হয়েছে সেটা নিয়েও বিশেষ সমালোচনা আছে। আপনার কাছে কি মনে হয় যে হাদির হত্যা থেকে আসলে কেউ রাজনৈতিকভাবে বেনিফিশিয়ারি সেরকম হয়েছে, হলে তারা কারা? বেনিফিশিয়ারি কেউ হয়েছে কিনা এটা বলা বড় কঠিন, কারণ হাদি হত্যার পরেই তো অল্প কিছুদিন পরে ওই দিনই তো তফসিলটা ঘোষণা হলো নির্বাচনের। আর রাজনৈতিক আপনার সুবিধা প্রাপ্তির ব্যাপারটা তো নির্ভর করে নির্বাচনের উপর। হাদিকে নির্বাচনে খুব একটা ব্যবহার কেউ করে খুব বেশি কিছু সুবিধা পেয়েছে এটা আমার কাছে এখনো মনে হয় না। এই কারণে হাদিকে কে ব্যবহার করবে? জামাত হাদিকে ব্যবহার করবে। হাদি তো জামাতের বিরুদ্ধে অনেক কথা বলছে। হাদিকে এনসিপিও ব্যবহার করতে পারবে না, কারণ হাদি এনসিপি নিয়ে অনেক কথা বলছে। তো হাদিকে ব্যবহার করে কেউ সুবিধা পাইছে এটা আমার কাছে এখনো মনে হয় না। হাদি একটা বিকল্প চিন্তা নিয়ে আসছিল, কিন্তু এই চিন্তা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, বিতর্কও থাকতে পারে, বাট হাদি যা উনি যেটা ভাবতেন, উনি সেই ধরনের চিন্তার কথাই প্রকাশ্যে এবং স্পষ্ট ভাষায় বলতেন। এবং হাদির মৃত্যুর পর যারা আহাজারি করেছে তাদের বিরুদ্ধে হাদি কিন্তু বলেছে, এবং তাতে কিন্তু আমি আহাজারিকে কোনো ভুল দেখছি না। কারণ হাদি আমার বিরুদ্ধে ধরুন বললো, কারণ হাদির মৃত্যু থেকে আমি দুঃখ পাবো না? আমি দুঃখ পাবো। তো ওরকম সবাই দুঃখ প্রকাশ করেছে, তো সেই দুঃখগুলি জেনুইন, আমি অস্বীকার করি না। কিন্তু হাদিকে কেউ ব্যবহার করে, পুঁজি করে খুব একটা রাজনৈতিক ফায়দা লাভ করছে অথবা করার চেষ্টা করছে, এটা আমি পার্সোনালি মনে করি না। হাদির মৃত্যুটা নিয়ে আমার ধারণা যেটা, এটা নিয়ে একটা রাজনৈতিক সংকট তৈরির একটা প্রচেষ্টা ছিল। এই মৃত্যুটাকে যারা মারছে এটা তো এমনি এমনি মারেনি। হাদি কিন্তু একজন লোককে মারতে হবে, হাদিকে মেরে দিলাম, বিষয়টা কিন্তু সেরকম না। আমার কাছে মনে হয়েছে হাদির মৃত্যুটা আসলে পরিকল্পিত, এবং পরিকল্পনা করে হাদিকেই মারা হয়েছে। তারা হাদিকেই মারতে চেয়েছিল। শরীফ ওসমান হাদি, আপনি বলছেন তারা এনসিপির বিরুদ্ধে কথা বলেছে, জামাতের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু যখন হাদি হত্যার বিচার চায় বা হাদিকে যখন যারা ওন করছে, তারা কি সমানভাবে আসলে শরীফ ওসমান হাদিকে ওন করে বলে আপনার মনে হয়? হাদিকে ওন করা মানে কি? হাদির কিছু কিছু শব্দকে ওন করা, হাদির কিছু কিছু কথাকে ওন করা। ধরেন আমি 10টা কথা বললাম, 10টা কথার মধ্যে আপনার পছন্দ হলো 8টা, আতিক মুজাহিদের পছন্দ হলো 2টা, ধরা যাক, আরেকজনের পছন্দ হলো 3টা। কারণ আতিক মুজাহিদ যদি ওই 2টা কথা বলে, বাসুদকে বলতো এই 2টা কথা ভালো বলছে, তাহলে সে কি আমাকে অন করলো? সে কিন্তু আমাকে কিন্তু সম্পূর্ণভাবে কেউ অন করলো না। আমার 2টা কথাকে আতিক মুজাহিদ অন করলো, আপনি আমার 4টা কথাকে অন করলেন। তো হাদিকে অন করার ব্যাপারটা কিন্তু এইভাবেই হয়েছে, যে যার যার মতো তার পক্ষে যেটুকু যায় তারা সেটুকু বলেছে। কারণ হাদির মৃত্যুটা এমন ছিল যে হাদি এককভাবে কারো প্রতিপক্ষ ছিল না, কিন্তু হাদি সবারই সমালোচনা করত, আবার সবারই প্রশংসা করত। একটা ঘটনার থেকে তার উৎপত্তি। তো সেক্ষেত্রে হাদি একটা ছোট শুনতে চাইছি যে যেটা আতিক মুজাহিদ বললেন যে রাশেদ খানকে বলা হয়েছে বিরুদ্ধে বলার জন্য, এবং তাই তিনি এরকম অভিযোগ আনলেন। আপনার কাছে কি মনে হয়? আপনার মন্তব্যটা শুনতে চাইছি। আমি গত কয়েকদিন ধরে রাশেদ খানের বিভিন্ন কমেন্ট বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি বিভিন্ন বিষয়ে। আমার ওনার কমেন্টগুলি দেখে আমার মনে পড়ে গেল একবার, যে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের একজন তথ্যমন্ত্রী ছিল হাসানুল হক ইনু। এই ভদ্রলোক তখন তথ্যমন্ত্রী হওয়ার পরে উনি কোনো জায়গায় বক্তৃতা দিতে দাঁড়াই প্রথমেই তার একটাই কাজ ছিল যে জিয়াউর রহমান, তারপরে খালেদা জিয়া, তারেক রহমান, এই 3 জনের অবধারিতভাবে সমালোচনা করা এবং যা তা বলা। আওয়ামী লীগ যে কাজটা নিজেরা করতো না, করতে হয়তো লজ্জা পাইতো, দ্বিধা পাইতো, করতে যাই না, সেই কাজটা তারা এই হাসানুল হক ইনুকে দিয়ে করাইতো। উনি বক্তৃতার দ্বারাই সেই কাজটা করতো। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে রাশেদ খান উনি কি বিএনপির ইনু কিনা? কারণ উনি ইদানিং নতুনভাবে বিএনপিতে জয়েন করছেন, জয়েন করে নির্বাচনে 3rd হয়েছেন, 2nd হইতে পারেন নাই। তো 3rd হওয়ার পর ওনার মনে হয়েছে যে আমি যে বিএনপিতে আসছি, বিএনপির মূল ধারায় কি আমাকে তারা নেবে, অথবা আমি কি বিএনপির নেতা হইতে পারবো? এমন এক দল রে ভাই, এই গণ অধিকার পরিষদ, আমি এরকম দল আমি আর কখনো দেখি নাই। দলের যিনি সভাপতি উনি বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন, যিনি সাধারণ সম্পাদক
তিনি বিএনপিতে জয়েন করছেন, এই পোস্টগুলি তারা কিন্তু পূরণও করে না। ওইটা অমনি দল অমনি, মানে এটা যে মানে সাধারণ সম্পাদকে চলে গেছে, কারণ আবার কাউকে যে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিবে সে তো নাই রে ভাই, তাও কাউকে দেয় না। মুখপাত্র একজন আছেন, উনিও দেখি ফারুক হাসান, উনি এই কি বলতেছেন যে যেহেতু আপনার হাদির ভাই, উনি যেহেতু শরীফ ওমর হাদি, উনি যেহেতু সরকার একটা চাকরি নিছেন, অতএব উনি বেনিফিশিয়ারি, উনি হাদি হত্যার সঙ্গে জড়িত, এটা বলতেছেন এই ফারুক হাসান। মানে মোটামুটি মাথা আওলা আর কি। তো এদের কথা নিয়ে আমার মনে হয় খুব বেশি একটা গুরুত্ব যত আপনি কম দিবেন ততই ভালো। আর হান্নান মাসুদ সম্পর্কে ডক্টর আতিক মুজাহিদ তো একটা ব্যাখ্যা দিলেন, আমি ওই ব্যাখ্যার অবশ্যই নিজে শুনি নাই। উনি যে ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যা যদি মানে অডিও যদি ওপেন হয়ে থাকে তাহলে আমার মনে হয় ওখান থেকে ব্যাখ্যাটা নেওয়া যেতে পারে। ইসলামের সাথে যোগাযোগ আছে কথাটা বলছেন, আপনার এর আগেও ইসলামের কি ফিরিয়ে আনা হচ্ছে এই ধরনের আলাপ শুনেছিলাম, কিন্তু আমরা দেখলাম ইসলামের সম্পত্তি জব্দ করা হচ্ছে এবং ইসলাম তার নাগরিকত্ব ফিরিয়ে দিচ্ছেন। আবার এ ধরনের মানে আলোচনা, আপনাদের যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু যে ঘটনাগুলো পরবর্তীতে ঘটেছে সেটা সাপোর্ট করে না। তো সেই জায়গা থেকে আমি জানি না যে আপনারা বলছেন যে চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তার সাথে ইসলামের যোগাযোগ আছে এটা বলছেন, আসলে কতটুকু এটা আমি জানি না, যেটা পেছনে সত্যতা আছে এবং এই কারণেই কি শুধু আসলে এটা করা উচিত কিনা। মাসুদ কামাল, আপনার কাছে কি মনে হয় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যে আন্দোলন হচ্ছে, এইভাবে আন্দোলন করে আতিক মুজাহিদ যে অভিযোগগুলো তুললেন সেই অভিযোগগুলোকে অন্যভাবে তোলা যেত কিনা? এভাবে আন্দোলন করে অনেকে বলছেন যে এটা আসলে একটি পলিটিক্যাল পার্টির দ্বারা আসলে তারা ইনফ্লুয়েন্সড হয়ে, এমনকি এখানে গ্রাহক ফোরামে আসলে জামাতের নেতা কর্মী, সচেতন গ্রাহক ফোরামের যে আন্দোলন সেখানে জামাতের নেতা কর্মী অংশগ্রহণ করছে, এই অভিযোগটা আছে। আপনি কিভাবে দেখেন, কি মনে করেন যে কিভাবে আসলে এই সব? দেখেন, এখানে আমি একটা কথা বলি, যাকে চেয়ারম্যান করা হয়েছে এখন মিস্টার খুরশিদ আলম, উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন কিনা? উত্তর হলো হ্যাঁ ছিলেন। কোন আমলে ছিলেন? হাসিনা আমলে ছিলেন। হাসিনা আমলে কি বাংলাদেশ ব্যাংক খুব ভালো চলছে? চলে নাই। ওই সময় ওনার কি ভূমিকা ছিল? বিপ্লবী কোনো ভূমিকা ছিল না? বিপ্লবী ভূমিকা ছিল না। তাহলে বাংলাদেশের মধ্যে 20 কোটি মানুষের ভাই, আপনি আর লোক পাইলেন না, এই লোকটাকে নিয়ে বসাইতে হইলো। আর কেউ নাই, আর কোনো ব্যাংকার নাই এই দেশে। এখন আপনি বলবেন যে আন্দোলন করা ঠিক হচ্ছে কিনা, আমি বলবো আন্দোলন করা খুবই ঠিক হচ্ছে, কারণ আমি আন্দোলন করবো না। আমি করবো না কেন? ওই ব্যাংকে তো আমার টাকা নাই। আমি তো এটা পেইনটা আমি বুঝি না, যার টাকা আছে সে তার পেইনটা বুঝে। সে যদি মনে করে, যেমন ব্যাংক চলে বিশ্বাসের উপর, সে যদি মনে করে যে এই লোক থাকলে পরে আমার টাকাটা নিরাপদ থাকবে না, যদি সে মনে করে, তাহলে মনে করাকে আপনি থামাবেন কি দিয়া? এবং তারা যে যুক্তিগুলি, ব্যাংকের যদি কোনো ব্যাংক মনে করে যে ব্যাংকের সাধারণ গ্রাহকরা মনে করে যে আমার এই লোকের জন্য আমার ব্যাংক আমার টাকা নিরাপদ থাকবে না, তো সেটাকে আপনি অনার করবেন না কেন? উনাকে যে আনতে হবে, উনার পক্ষে কে দাঁড়াইছে? কে বলছে যে উনি না আসলে পরে ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে যাবে? কে বলছে? লোকটা কে? তার তো ভাই চেহারা দেখি না। বাংলাদেশ ব্যাংক মনে করছে কি হয়েছে? মানুষের যখন টাকা চলে যাবে তখন বাংলাদেশ ব্যাংক মানুষকে টাকা দিবে? 5টা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 5টা ব্যাংকে তারা একত্র করছে, সম্মিলিত ইসলামী ব্যাংক করছে। এই যে ই ব্যাংক কি বলে, এক্সিম ব্যাংক কি পদ্মা ব্যাংক না কি করছে, এই টাকা দিচ্ছে। 75 লাখ গ্রাহকের টাকা এখানে আটকে আছে। 75 লাখ রে ভাই, একটা দুইটা না। বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে, এদের টাকাগুলো বাংলাদেশ ব্যাংক দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের সেই তো ক্ষমতাই নাই। যে কেন্দ্রীয় ব্যাংকের এই ক্ষমতা নাই যে তার নিয়ন্ত্রিত ব্যাংকগুলির উপর মানুষের যে টাকা রাখছে সে টাকা তারা ফেরত পাচ্ছে না, নিয়মিত ওটা মুনাফা পাচ্ছে না, যেটা সে দিতে না পারে, তারা আছে গেলে আওলার 11 তালে। মানুষ যদি সন্দেহ করে যে এস আলমকে, আমি কিন্তু বলছি না আসছে, মানুষ যদি সন্দেহ করে, ওখানে আমানতকারীরা যদি সন্দেহ করে, তাহলে সেটাকে আপনি গুরুত্ব দিবেন না কেন? একটা সিম্পল কথা বলেন তো আপনি, ধরেন এই বাংলাদেশ ব্যাংক মানলো না, তারা খুরশিদ আলমকে রাখলো পরে এই যে লোকগুলি রাস্তায় আছে, এই লোকগুলো যদি যার যার টাকা আমানত উঠায় নেয়, তাহলে এটা কি ব্যাংকের জন্য লাভজনক হবে? হবে লাভজনক? তো এই ব্যাংকের স্বার্থটা কে বেশি বুঝবে? আমানতকারীরা বুঝবে। আপনার আমানতকারীদের এই সেন্টিমেন্টকে অনার করবেন না কেন?
এটা গোয়ার তুমি জায়গা না ভাই। আপনি মুস্তাকুর রহমান নামে এক ব্যবসায়ীকে, এক গার্মেন্ট ব্যবসায়ী, যে নাকি কিছুদিন আগেও ছিল ঋণ খেলাপি, তারা এনে বানাইছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আবার সেই গভর্নর এটা নিয়ে তার পিয়ারের লোক খুশিদ আলমকে বানাইছেন চেয়ারম্যান। এভাবে সমাধান হবে কিনা? সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন করে আসলে কোনো ব্যক্তি নিয়োগ নিয়ে এরকম আন্দোলন, তাহলে তো যে কোনো জায়গায় যে কোনো ভাবে এরকম আন্দোলন করে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করে দেওয়া যায়। হবে না। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ বলি। আপনি মনে করেন এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, বাসে উঠছেন, বাসের যাত্রী হলো 42 জন। 42 যাত্রী যদি বলে যে ড্রাইভার ভালো না, তাহলে আপনি কি করবেন? নির্বাচন করতে পারেন, তাহলে আসলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত। আপনি কি তাই মনে করেন? না, আইবুর রহমান নির্বাচন করতে পারবেন কি পারবেন না, কোন নির্বাচন করবেন, এগুলি কোনো কিছুই তো এখনো নিশ্চিত নয়। কারণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো কোনো ঘোষণা এখনো আসেনি, সরকারের দিক থেকেও আসেনি, ইলেকশন কমিশনও কিছু বলেনি। কাজেই এটা তো আরো পরের কথা। যখন সেই নির্বাচনের ঘোষণা আসবে, তখন কে নির্বাচন করতে পারবে, কে নির্বাচন করতে পারবে না, একজন লোককে আপনি কেন নির্বাচন করতে দিবেন না, সেগুলো নিয়ে তো আলোচনা চলতেই পারে। অনেক কিছুই তো হতে পারে। এর মধ্যে তো আমরা দেখতেছি যে অনেক কিছুই তো হচ্ছে। এদিন দেখলাম কি গোপালগঞ্জে নাকি কোথাও, ওখানে নাকি প্রচুর লোক বিএনপিতে জয়েন করতে পারে। এগুলো তো হতেই পারে। আগামীতে পলিটিক্স কোন দিকে যাবে আমরা তো কেউ জানি না। যদি ইলেকশন যদি মনে করেন আজকে থেকে আরো 1 বছর পরে হয়, অথবা ডিসেম্বরে হয় ধরা যাক, এর মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে একটা মামলা করার কথা আছে। যদি ওই মামলা হয়, যদি ওই মামলায় যদি রায় হয় আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তখন তো আর কোনো সমস্যা না। কাজে কি হবে আগামীকালকে এটা আমরা কেউ জানি না। আমরা খালি যে কথাটা বলতে চাই, আমি যেটা পার্সোনালি বলতে চাই, যে আইবুর রহমানকে তো ভাই, আইবুর রহমান তো আকাশ থেকে উঠে আসে নাই। আইবুর রহমানকে আমরা এই দেশে দেখছি, জানছি। উনি নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে ছিলেন। উনি নারায়ণগঞ্জ আগে পৌরসভা চেয়ারম্যান ছিলেন, তারপরে উনি সিটি কর্পোরেশন যে 3বার ইলেকশন হয়েছে 3বারই উনি জিতছেন। নৌকা মার্কার বিরুদ্ধেও জিতছেন, নৌকা মার্কা প্রার্থীর বিরুদ্ধেও জিতছেন। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বলতে কিন্তু আইবুর রহমানকে বোঝাতো না। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বলতে বোঝাইতো ওই ওসমান পরিবারকে, এবং তাদের দাপটে আইবুর রহমানই সবসময় কোন ঠাসা থাকতেন। আইবুর রহমান নানাভাবে ওখানে অত্যাচারিত হয়েছেন, আমি বলবো আমি ওনাকে। তো এখন আইবুর রহমান মুক্তি পেয়েছেন, এবং ওনার নামে যে মামলাগুলি হয়েছে, যে 12টা মামলা আমি দেখলাম, তো 9টা হত্যা মামলা, 2টা হত্যা প্রচেষ্টা মামলা। আমি তো মনে করি ওনাকে এতদিন কেন জেলখানায় আটকে রাখা হয়েছিল, এটি যে একটা মানবতা বিরোধী অপরাধ বলে মনে করি। ওনাকে আটকে রাখতে হবে। এই মামলা তো ভাই যে কেউ নামে যে কেউ দিতে পারে। একটা হত্যা মামলা 122 জন 23 জন নামে আসামি করছে। এখন এরা সবাই কেউ জামিন পাবে না ভাই। আপনি ধরা যাক, আপনি কথা ধরেন, আপনি মামলাগুলি এখন অনেক, এই যে বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছিল, আমাদের স্পিকার ছিল জাগে, তার বিরুদ্ধে প্রত্যেকটা মামলা দেখা গেলো যে ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে। এখন উনি তো অ্যারেস্ট ছিলেন না। এখন এই মামলাগুলোতে যদি শেষ পর্যন্ত উনি অপরাধী না হন, তাহলে এই যে বিনা অপরাধী এতগুলি মাস, এই 13 মাস জেল খাটলেন, এটার কি হবে? এর রেমেডি কে দিবে? এক একটা মামলা একাধিকবার জামিন হয়েছে, জেল গেট থেকে আবার সরে দেখানো হয়েছে। কেন? এইগুলিতে প্রমাণ করা হয় যে আসলে বিচার বিভাগের বাইরেও একটা বিভাগ আছে পাওয়ারফুল। বিচার বিভাগ জামিন দেয়, আর সরকার ওনাকে সরে দেখে আবার আটক করে। তো এগুলি কেন? এগুলো অর্থটা কি? এগুলো অর্থ হলো আসলে সরকার যে স্বাধীন বিচার বিভাগের কথা বলে, সরকার যে আইনের শাসনের কথা বলে, আসলে সেটা নাই রে ভাই। এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও ছিল না, এই সরকারের আমলেও নাই। আমি এই জায়গাতে আপনার কাছে একটু আসতে চাই, প্রশ্ন রাখতে চাই। আপনি যেটা বললেন যে সরকার যে আইনের শাসনের কথা বলে সেটা এখন নাই, আইনের শাসন এখনো নেই বলছেন আপনি মাসুদ কামাল। আপনি সপক্ষে যুক্তি দেবেন যে কি কারণে? অবশ্যই দেবো, আমি যুক্তি দিচ্ছি। এখন উনি ধন্যবাদ দিয়েছেন, উনি ধন্যবাদ দিলে কিন্তু উনি যে ধন্যবাদ দিয়েছেন, আমি এর মধ্যেও দেখি যে ওনার মধ্যে একটা ভীতি কাজ করছে যে আগে প্রতিবার এই ধন্যবাদটা সরকারকে দেওয়ার কোনো কারণ নাই। কারণ ওনাকে তো সরকার মুক্তি দেয় নাই, ওনাকে মুক্তি দিয়েছে বিচার বিভাগ, আদালত। আদালত ওনাকে জামিন দিয়েছে 30 তারিখে, তারপরে 4 দিন লাগছে ওনার মুক্তি পাইতে। ধরলাম উনি, আমি আমার ধারণা যে উনি এই 4 দিন যে ওনার বিরুদ্ধে নতুন কোনো মামলা দায়ের করা হয় নাই, উনি এই কারণে সরকারকে ধন্যবাদ দিয়েছেন। তার মানে ওনার মধ্যে ওই চিন্তাটা ছিল যে আমাকে আবার আটকায় দেয় কিনা। এখন এই বিষয়গুলো কিন্তু মানুষের মনে যখন কাজ করে, তখন কিন্তু বোঝা যায়
আচ্ছা মানলাম এই সরকারের মধ্যে আছে, তো এই সরকার দায়িত্বে আসছে 4 মাস, তাহলে ওনার মধ্যে এই 4 মাসের মধ্যে ওনার বিরুদ্ধে আরেকটা মামলা হয়েছে, আরেকটা মামলা তাকে সোনের দেখানো হয়েছে কেন? তো এইগুলি বলে লাভ নেই রে ভাই, অনেক মামলা এখনো এখনো রয়ে গেছে, যেগুলো কি হচ্ছে না। আমি জানি না বুঝতে পারছেন কিনা আপনার কথা, আমার দিক থেকে আমি তো শুনতে সমস্যা হচ্ছে, একটা কথা কেটে কেটে যাচ্ছে। আমি শেষ করে দিতে হবে আমাদের অনুষ্ঠান, একেবারে সময় নেই। আতিক মুজাহিদ, আমি আপনার কাছে এবং আসি, এবং যে কথাটি আসলে এখানে মাসুদ কামাল বললেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে খুবই জরুরি, তিনি বলছেন আগেও ছিল, অন্তর্বর্তী সরকারের সময় ছিল, এখনো ছিল, নেই, তিনি এই কথাটি বলছেন। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হলে যার বিরুদ্ধে যে রকম বিচার হওয়া উচিত, যদি তিনি আসলে জামিনে মুক্তি পান, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ ভবিষ্যতে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আপনার যে অভিযোগটা আছে এবং আপনাদের যে দাবি আছে রাজনীতি করতে পারবে না, সেক্ষেত্রে যদি কোর্ট যদি মনে করে যে আওয়ামী লীগের যারা আছেন যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, তারা তো আসলে এমনিতেই তারা রাজনীতিতে থাকতে পারবে, দল হিসেবে যদি কখনো এরকম রায় সামনে আসে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, আমরা এখনই জানি না সেই সময়টা সামনে 1 বছর পর 2 বছর পর সেটা যদি হয়, তখন সেটাকে আপনি কিভাবে দেখবেন? একটা হলো কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটা একটা আইন হয়েছে, আমরা দেখেছি 9 সালের আইনটা রেকটিফাই করে আমরা এখানে পাশ করেছি, সবাই একদম পুরো মেজরিটি গভর্নমেন্ট এবং বিরোধী দল সবাই মিলে এটা করেছে। তো সেক্ষেত্রে তো কোনো কথা নাই, এটা তো নিষিদ্ধ আছে। এখন নিষিদ্ধ পরবর্তীতে কিন্তু আপনি যেটা বলছেন যে ব্যক্তিগত যাদের মামলা আছে, ইন্ডিভিজুয়াল কোনো ক্রাইমের জন্য ওনার নামে হত্যা মামলা আছে, ওই অঞ্চলের নারায়ণগঞ্জে যারা মারা গেছে, তাদের কোনো না কোনোভাবে হায়ারার্কিক্যালি আপনি একটা বলতে পারেন যে শেখ হাসিনা তো নিজে ডিরেক্টলি মারে নাই, উনি তো অর্ডার করেছে, তো ওনার দোষ কি? আইবি রহমান তো কোনো কিছুই মারে নাই, কিন্তু ওনার অনুসারীরাই তো এখানে আক্রমণ করেছে, ওনার অনুসারীরা পুলিশের সহযোগিতা মিলেই তারা তো কাজটা করেছে, তাই না? এক শ্রেণী অতি উগ্র পুলিশ ছিল, যারা ছাত্রলীগের পুলিশ ছিল, আপনার মনে করেন যে ছাত্রলীগের লোক যারা হেলমেট বাহিনী ছিল, তাহলে আপনি একটি এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি তাকে খুবই একটা ক্লিন শেপ দিয়ে দিলেন, জাস্টিস দিয়ে দিলেন। না, এখন জাস্টিস সিস্টেম খুবই খারাপ। কারণটা হচ্ছে যে আমরা ওই সময় বিএনপির সময় তো 2.5-3 লক্ষ 4 লক্ষ করে মামলা দেখেছি, শত ওনারা তো বলে হচ্ছে 20,000 নাকি অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের। আমরা তো 17 বছরে তো কয়েক লক্ষই আমরা শুধু শুনলাম মামলায় হয়েছে, অ্যারেস্ট তো আমরা বিএনপি জামাতের তো কথাই বললাম না, বিরোধী দলের গোষ্ঠী সেটা, তো সেখানে তো জাস্টিস মানে অনেক হাই ছিল। এটা বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে আমরা বরং কনসার্নিং বিষয় হলো যে মামলাগুলো জামিনযোগ্য কি জামিনযোগ্য না, সেটা কিন্তু অনেকগুলো প্রসিডিউরাল ইস্যু আছে, বিচারিক বিষয়গুলো আছে, সেগুলো দেখে যেগুলো জামিনযোগ্য জামিন সেটার বিষয় ভিন্ন বিষয়। কিন্তু আমরা ইউজুয়ালি যেটা চাই যে আমরা নর্মালি আগে যেটা দেখতাম যে বেরিয়ে মানে যেগুলো মামলায় দীর্ঘদিন ধরে বিএনপির লোকটা জেল খেটেছে, সেখানে এখন দেখা যাচ্ছে যে না, অল্প দিনে 2 মাস 3 মাস 4 মাসেই কিন্তু বের হয়ে আসতেছে অনেকে, দেখা যাচ্ছে। তার মানে অন্য কোনো ইস্যু আছে কিনা, যেটা জাস্টিস সিস্টেমের বাইরেও যদি কেউ করার চেষ্টা করে, ইনফ্লুয়েন্স, ইন্টারনাল নেগোসিয়েশন, সব জায়গায় অলমোস্ট সব ছাত্রলীগ নেতারাই আমরা মুক্তি পাচ্ছি। এবং যারা আমার এলাকার কথাই যদি বলেন, অনেক জায়গায় আমরা দেখেছি তারা হচ্ছে যে ইজিলি জামিন পেয়ে যাচ্ছে, এগুলো জামিনযোগ্য না এরকম মামলায়ও। ওকে, আতিক মুজাহিদ, আপনার যে অভিযোগ করছে সেই অভিযোগের প্রেক্ষিতে ভবিষ্যতে আরো আলোচনা করার চেষ্টা করবো, শোনার চেষ্টা করবো। আজ সরকারি আমাদের সাথে জবাব আমরা জানতে পারলাম না, তবে এরকম অভিযোগ আসলে শুনেছি যে আগেও আমাদের সাথে এনসিপির সাথে আমাদের নেতাদের এক ধরনের যোগাযোগ আছে, সমঝোতার চেষ্টা আছে তাদের ভোটের জন্য, সেই আলোচনাটা আগে ছিল। আপনি এখন যে কথাটা বলছেন আমরা আসলে জানার চেষ্টা করবো যে এরকম জয়েনিং করলো 1200 গোপালগঞ্জে, মানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে, এখন আপনি বলতেছেন যোগাযোগ এনসিপির সাথে, এটা কেমন হয়ে গেল না বিষয়টা? জয়েনিং পুরো পাবলিক প্রোগ্রাম এবং গোপালগঞ্জের মতো জায়গা যেখানে আওয়ামী লীগের ঘাঁটি একদম সবাই বলে, তো বিষয়টা তো উল্টা দেখা যাচ্ছে। আমরা এই অভিযোগটা আছে, সেটা বিষয়টা আমরা যখন শুরু হবে আমরা কথা বলবো। আর যে আপনি যেটা কথা বলছেন, যে অভিযোগটা আপনি তুলেছেন, সেটাই বা কেন হচ্ছে সেই প্রশ্নের উত্তর খুঁজবো।